একানরের উপদ্রব কেটে যাওয়ার পর থেকে মধুপুর গ্রাম আবারও ফিরেছে আগের সেই শান্ত পরিবেশে। ইছামতি নদী বয়ে চলেছে নিজের মতো করে। গাছে গাছে পাখি গিয়ে চলেছে গান ভীষণ খুশিতে। ছোট্ট শিশুরা খেলে বেড়াচ্ছে মাঠে ঘাটে। গোটা গ্রাম যেন ভরে আছে ভরপুর খুশি আর আনন্দে। আর ঠিক এমন দিনে নদীর ধারের জঙ্গলের মধ্যে জ্বলে উঠল দুটো চোখ। পাতার ফাঁকে দেখা গেল ধারালো দাঁতের সারি। একটা লম্বা কালো লেজ নাড়িয়ে দিল ঝাঁটির জঙ্গল। গড়গড়ে হিংস্র একটা আওয়াজ প্রতিধ্বনিত হল জঙ্গল জুড়ে। ঝুমনা যখন বাস থেকে নামলো তখন সন্ধে গড়াতে শুরু করেছে। কোচিং ক্লাস থেকে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল। একবার আকাশের দিকে তাকালো ঝুমনা। মেঘ জমেছে। গুরু গুরু ডাকটাও কানে এলো তার। দ্রুত পা চালালো সে বাড়ি ফেরার জন্য, কিন্তু কিছুটা এসেই থেমে গেল সে। রাস্তার ধারে জঙ্গলের ভেতর কিছু একটা যেন দ্রুত অদৃশ্য হয়ে গেল। ঝুমনা বুঝতে চেষ্টা করলো জিনিসটা কোনো একটা অপরিচিত অদ্ভুত প্রাণী বলে মনে হলো ঝুমনার। দীর্ঘ কালো একটা লেজ শুধু সে দেখতে পেল তড়িৎ বেগে অদৃশ্য হয়ে যেতে। বুকের ভেতরটা কেমন যেন গুরু গুরু করে উঠল তার। কেমন যেন তার মনে হলো কোনো অদৃশ্য ভয়ঙ্কর এক বিপদ ওই ঝোপের আড়ালে ওত পেতে আছে। মনের ভেতর চাপা এক অস্বস্তি নিয়ে পা বাড়ালো সে। আরো কিছুটা এগোতেই চাপা এক গোঙানি তার কানে এসে লাগলো। কে ওখানে এমন গোঙাচ্ছে? ধীর পায়ে আওয়াজটা লক্ষ্য করে এগিয়ে চলল সে। আর দৃশ্যটা দেখি থমকে দাঁড়িয়ে গেল। মুখ থেকে আপনা হতেই বের হয়ে এলো, এ কি তুমি এখানে? ভীষণ এক উদ্বিগ্নতা নিয়ে এগিয়ে গেল ঝুমনা। আর শরীরটা তার যেন কোনো এক কারণে ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। ঝুমনা দৌড়ে চলেছে পাগলের মতো। পেছনে তাড়া করে আসছে হিংস্র একান্ন। ধারালো দাঁতের সারি ঝিকিয়ে উঠছে আলো। হিংস্র গর্জনে ভরে গেছে চারপাশ। ঝুমনা দৌড়তে দৌড়তে একবার পিছন ফিরে তাকাল। একান্নরে একদম তার পেছনে চলে এসেছে। সে দৌড়ের বেগ বাড়াতে চাইল, আর কোনো কিছুতে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। আবারও উঠতে চাইল সে, কিন্তু ঠিক তখনই একান্নরে হিংস্র এক গর্জন ছেড়ে লাফিয়ে পড়ল ঝুমনার উপর। আর ঝুমনার মা ঝুমনা বলে চিৎকার করে উঠে বসলো বিছানায়। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো। বুঝলো বিচ্ছিরি একটা স্বপ্ন দেখছিল সে। মায়ের চিৎকারে রান্নাঘর থেকে ছুটে এসেছে রুমনা। কি হলো মা? অমন চিৎকার করে উঠলে কেন? শরীর খুব খারাপ লাগছে নাকি? মায়ের কদিন ধরেই খুব জ্বর, দোকানও যেতে পারেনি। বিছানায় শুয়েই কাটছে তার। মাথা নেড়ে বলল, না, শরীর ঠিক আছে। আচ্ছা তুমি একটু বসো, আমি বরং একটু দুধ গরম করে আনছি তোমার জন্য। একটু খেয়ে শুয়ে থাকো। ঝুমনা কি এখনো বাড়ি ফেরেনি? ফিরবে মা, ঝড় বৃষ্টিতে হয়তো কোথাও আটকে গেছে। তুমি অত চিন্তা করো না। রুমনা চলে গেল রান্নাঘরে। মা বালিশে ঠেস দিয়ে চুপ করে বসে রইল। বসে থাকতে থাকতে মনে পড়ে গেল বহুদিন আগের এক কথা। সেবারে মধুপুরে শীতের মেলা বসেছিল। গিয়েছিল তারা চারজনে। রুমনা ঝুমনা তখন বেশ ছোট। মনে আছে মেলায় এক সের জিলিপি কিনে সকলে মিলে খেয়েছিল। ঝুমনার কি আনন্দ, কি আনন্দ! মা কি সুন্দর খেতে। নে মা, তুই খা এটা। আর তুমি? ওরা খাক, ওরা খেলেই হবে। মা বুঝলো কথাটা। মৃদু হেসে নিজের হাতের জিলিপির কিছুটা বাড়িয়ে দিল তার স্বামীর দিকে। খাওয়া শেষ হয়ে গেলে তারা গেল মেলার বাকিটা ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে হাজির হলো একটা খেলনার দোকানের সামনে। কত লোক সেখানে ভিড় করে খেলনা কিনছে। রয়েছে কিছু কচি কাঁচাও। ঝুমনার একটা ঝুলতে থাকা পুতুল খুব পছন্দ হলো। থাকতে না পেরে বায়না করলো সে মায়ের কাছে, ও মামা, ওই পুতুলটা কিনে দাও না। ওটার অনেক দাম মা, পরে কিনে দেব।
দাও না, আমার খুব পছন্দ হয়েছে ওটা। ঝুমনা, অত বায়না করতে নেই। এবছর আমি পয়সা জমাবো, আর সামনের মেলায় না এর থেকেও সুন্দর পুতুল কিনে দেবো তোকে। এখন বাড়ি চল। খেলনার দোকানদার হয়তো শুনতে পেল বায়না, তাই মুখ বাড়িয়ে বলল, আরে নিয়ে যান দাদা, সস্তায় দিয়ে দেবো খন। 100 দাম, আপনি 80 দেবেন খন। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তাদের বাবার কাছে তেমন টাকা নেই যে কিনে দেবে। চলে এলো তারা জায়গাটা ছেড়ে, ফিরতে শুরু করলো বাড়ির পথে। কিন্তু ঘরের কাছে এসে থেমে গেল ঝুমনা। দরজা খুলে সকলে ঘরে ঢুকে গেলেও সে এগিয়ে গেল তাল গাছটার দিকে। তার মনে হলো খেলনার দোকানের সেই লোকটা যেন পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে। ঝুমনা এগিয়ে গেল আগ্রহ নিয়ে। হ্যাঁ, ওই তো ছায়া ছায়া দাঁড়িয়ে লোকটা, যেন পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে। ঝুমনা এগিয়ে গেল আগ্রহ নিয়ে, ডাকছে তাকে। নিয়ে যা পুতুল, আয়। ঝুমনা ছুটে গেল, আর ঠিক তখনই তার মা ডাক দিল তাকে। এই ঝুমনা, এখানে কি করছিস? মায়ের ডাক পেতেই ছায়ামূর্তির মতো জিনিসটা সরসর করে উঠে গেল তাল গাছে। ওই যে দোকানি কাকুটা আমার পুতুল নিতে ডাকছিল, ওই যে ওই তাল গাছটা। কিন্তু সে দেখলো তাল গাছের নিচে কেউ নেই। চল চল, ঘরে চল। ঝুমনা শুয়ে পড়ল মন খারাপ করে বিছানায়। রাতের দিকে জ্বর এলো তার। জ্বরের ঘরে ভুল বকতে শুরু করলো। মা, ওই দোকানিটা এসেছে, আমার ডাকছে পুতুল নিতে। জ্বর ছাড়লো পরের দিন, কিন্তু কেমন একটা ঘোরের মধ্যে যেন ডুবে রইল সে। সারা দিনটা কাটলো এইভাবেই। বিকেলে তার বাবা ফিরল ঝুমনার পছন্দের পুতুলটা নিয়ে। এই নে ঝুমনা, তোর পুতুল। টাকা পেলে কোথায়? ওই একটা কাজ পেয়ে গিয়েছিলাম। মা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই চোখ পড়ল বাবার হাতে। সেখানে ফোসকা পড়ে যাওয়ার দাগ স্পষ্ট। মা, দুধটা খেয়ে নাও। ঘোরটা কেটে গেল মায়ের। এতক্ষণ যেন ডুবে গিয়েছিল বহুদিন আগের এক ঘটনায়। রুমনার ডাকে সম্বিত ফিরে এলো। দুধটা নিতে নিতে জিজ্ঞেস করল, কি রে রমনা, ঝুমনা ফেরেনি এখনো? না মা, এই তো এক্ষুনি বৃষ্টিটা ধরলো, এক্ষুনি ফিরে যাবে হয়তো। তুমি চিন্তা করো না অত। রুমনা চলে গেল রান্নাঘরে আবার। মা কোনো রকমে দুধটা শেষ করে উঠে পড়ল। দরজা খুলে উঁকি দিল বাইরে। শীতল হাওয়া ঝাপটা মারল শরীরে। জ্বরের গা কেঁপে উঠল গুড়গুড় করে। কেঁপে উঠল বুকটা। মেয়েটা এখনো ফিরল না কেন? মায়ের মন যেন কু গাইল। মা, কি করছো কি? জ্বর গায়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটা যে এখনো ফিরল না রে। বৃষ্টি সেই কখন থেমে গেছে। চিন্তাটা রুমনাকেও নাড়া দিয়েছে। হিসেব অনুযায়ী এতক্ষণে ঝুমনার ফিরে যাওয়ার কথা। আগ্রহ নিয়ে সেও উঁকি দিল বাইরের অন্ধকারে। কিন্তু সেখানে শুধুই অন্ধকার, নেই কারো ফিরে আসার কোনো চিহ্ন। একবার হারাধন কাকার বাড়ি যা, ওকে সঙ্গে নিয়ে একটু এগিয়ে দেখ। জানি না মেয়েটা কোথায় যে। কোনো এক অজানা আশঙ্কা আর কষ্টে বুঝে এলো মায়ের গলা। রুমনা গভীর চোখে দেখল মাকে। আশ্বস্ত দেওয়ার স্বরে বলল, আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি কাকার কাছে। রুমনা রান্নাঘর থেকে হ্যারিকেনটা নিয়ে বের হলো। হারাধন কাকার বাড়ির দরজায় কড়া নাড়ল সে। কাকা, ও কাকা, আমি রুমনা। কাকা দরজা খোলো। একটু পরে হারাধন কাকার বউ দরজা খুলল। রুমনা, তোর কাকা শহর গেছে, বলেছিল সন্ধ্যের আগেই ফিরে আসবে।
কিন্তু এখনো ফেরেনি রে। বুঝতে পারছি না কি হলো। কিন্তু তুই কাকার খোঁজ করছিস কেন? না, তেমন কিছু না। আচ্ছা, আসছি আমি। হ্যাঁ। ফিরতে শুরু করলো রুমনা। মনের ভেতর যেন এখন বর্ষার ধারালো ফলা উঁচিয়ে আছে। একই গাঁয়ের দুটো মানুষ প্রায় একসঙ্গে নিখোঁজ। এটা কি নেহাত কাকতালীয়, নাকি বড় কোনো বিপদ চুপি চুপি এসে হাজির হয়েছে এই গ্রামে? বাড়ি ফিরে রুমনা দেখল তার মা বিছানায় উদ্গ্রীব হয়ে বসে আছে। রুমনাকে দেখেই জিজ্ঞেস করলো, কি রে, হারাধন কাকা কি বলল? কাকা শহরে গেছে মা, এখনো ফেরেনি। আমি না একটু বের হচ্ছি, দেখি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই, খুঁজে পাই কিনা ওকে। একা যাবি? রাত হচ্ছে তো। না, আমি একা যাচ্ছি না, যাওয়ার পথে বিশু জ্যাঠাকে সঙ্গে নিয়ে নেব। রুমনা আর কথা না বাড়িয়ে হ্যারিকেনটা রান্নাঘরে রেখে একটা টর্চ নিল। তারপর বের হবার জন্য পা বাড়ালো। তোদের বাবা সেই গেল, আজও ফিরে এলো না। দেখিস আমার মেয়েটাও যেন। এক দলা কান্না বুঝিয়ে দিল মায়ের গলা। রুমনা দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে পা বাড়ালো। কিছুটা গিয়ে রাস্তাটা একটা বাঁক নিয়েছে। সেখানে একটা ডাব গাছ, আর তার পাশেই বিশু জ্যাঠার বাড়ি। রাস্তা থেকেই ডাক দিল রুমনা, জ্যাঠা, বাড়ি আছো? কি হলো রে রুমনা, ডাকছিস কেন? জ্যাঠা, ঝুমনা জানো তো পড়তে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। একবার বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে গিয়ে দেখি কোথাও আটকে গেছে কিনা। যা ঝড় বৃষ্টি হলো। সে কি রে, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, বিশু জ্যাঠা ঘরের ভেতর থেকে একটা লাঠি নিয়ে বের হয়ে এলো। চল রুমনা চল। দুজনেই হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছলো। বাস স্ট্যান্ড ফাঁকা, সেটাই স্বাভাবিক। তবু বিশু জ্যাঠা ডাক দিল, ঝুমনা, ঝুমনা। বিশু জ্যাঠার ডাক অন্ধকারে ধাক্কা খেয়ে ফিরে এলো, শুধু উত্তর এলো না। কিছুটা হতাশ আর চিন্তিত হয়ে ফিরতে শুরু করলো তারা। হঠাৎ রাস্তার ধারের এক জঙ্গলের কাছে এসে থেমে গেল রুমনা। কি হলো, থেমে গেলি কেন? জ্যাঠা, একটা আওয়াজ শুনতে পাচ্ছ? বিশু জ্যাঠা বাতাসে কান পাতল। হ্যাঁ, সেও শুনতে পাচ্ছে মৃদু শব্দটা, কিন্তু ধরতে পারছে না কিসের শব্দ। তাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের শব্দ বলতো? কোনো চাপা গোঙানি বলে মনে হচ্ছে। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। চল তো একটু এগিয়ে দেখি। কিন্তু এই অন্ধকারে জঙ্গলের ভিতরে যাওয়াটা কি ঠিক হবে? আরে ভয় পাস নে, ভয় পাস নে, এটা বিশুর লাঠি। এর সামনে হিংস্র বাঘ ও শিশু। চল 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 চল। দুজনেই জঙ্গল ঠেলে এগিয়ে গেল, কিন্তু কিছুটা গিয়েই থমকে দাঁড়িয়ে গেল বংশী জ্যাঠা। রুমনা, টর্চের আলোটা এদিকে ঘোরাতো, দেখ তো ওটা কি। রুমনা দ্রুত ঘোরালো টর্চের আলো। দেখলো একটা কাঁটা ঝোপের মধ্যে আটকে আছে ওড়নার একটা টুকরো। ছুটে গিয়ে তুলে নিল সেটা। এটা তো ঝুমনার। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে জ্যাঠা। গোঙানির শব্দ এবার আরো তীব্র হয়ে তাদের কানে এলো। শব্দের উৎস লক্ষ্য করে ছুটে গেল রুমনা। কিছুটা যেতেই পা যেন জমে গেল। একটা ঝোপের পাশে মুখ থুবড়ে পড়ে আছে ঝুমনা। ছুটে গেল রুমনা, তুলে নিল কোলে। হে ঝুমনা, হে ঝুমনা, কি হয়েছে তোর? তুই এখানে কিভাবে এলি? আরাধন কাকা, আরাধন কাকা ওখানে। চেতনা হারিয়ে ফেলল ঝুমনা। প্রায় 10 মিনিট পর চেতনা ফিরল ঝুমনার। রুমনা তাকে রাস্তার ধারের একটা বড় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসিয়ে রেখেছে। বিশু জ্যাঠা গায়ে গেছে জল আনতে। চেতনা ফিরলে ঝুমনা উঠে পড়ল। কিছুটা জড়ানো গলায় বলল, দিদি, ওই জঙ্গলে আরাধন কাকা পড়ে আছে।
উদ্ধার করতে হবে। আমি কাকাকে উদ্ধার করতেই গিয়েছিলাম, কিন্তু কি যে হলো, কেউ কেউ একজন ছায়ার মতো এসে সজোরে ধাক্কা দিল, আর আর আমিও জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। সে কিছু বলার আগেই তার চোখ পড়ল ঝুমনার কাঁধে। সেখানে লাল দাগ, দেখে মনে হচ্ছে ধারালো কোনো জীব চেটে চেটে রক্ত খেয়েছে সেখান থেকে। রুমনা জিজ্ঞেস করতে যাচ্ছিল, ঠিক তখনই খুব পরিচিত একটা গলা কানে এলো তাদের। এই রুমনা ঝুমনা না? হ্যাঁ, তা তোরা এখানে কি করছিস? দুজনেই তাকিয়ে দেখলো হারাধন কাকা রাস্তা ধরে আসছে। ঝুমনার যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। কাকার দিকে তাকিয়ে বলল, কাকা, তুমি তুমি এখন কোথা থেকে এলে? ও একটু শহরে গিয়েছিলাম, ঝড় বৃষ্টিতে বাস পাইনি, তাই ফিরতে একটু দেরি হলো। হারাধন কাকা তো শহর থেকে ফিরছে, তাহলে ঝুমনা ঝুমনা তুই জঙ্গলে হারাধন কাকাকে দেখলি কি করে? ঝুমনার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বিড়বিড় করে সে বলল কিছু, কিন্তু স্পষ্ট করে বোঝার আগেই জঙ্গল নড়ে উঠল ঝটফট করে। দুটো হিংস্র চোখ দেখা গেল পাতার ফাঁকে। হারাধন কাকার ঠোঁট চিরে আপনা হতেই বের হয়ে এলো, একানরে একানরে আবার ফিরে এসেছে। একানরের দেহটা স্পষ্ট হল। ধীর পায়ে সে এগিয়ে আসছে রুমনা ঝুমনার দিকে। তারা ছুটে পালাতে চাইল, কিন্তু পা যেন ভীষণ ভয় জমাট বেঁধে গেছে। একানরে একটা হিংস্র ডাক ছাড়ল। উদ্যত হলো ঝাঁপিয়ে পড়ার জন্য, কিন্তু ঠিক তখনই বিশু জ্যাঠার হুঙ্কার শোনা গেল। ভয় নেই, আমি আছি। বিশুর লাঠির সামনে সব শিশু। রাতের মধুপুর গ্রামে এবার হয়তো সাক্ষী হতে চলল ভয়ঙ্কর এক লড়াইয়ের। কিন্তু সেই লড়াইয়ে জিতবে কে?